2012। কিন্তু বাদীর মাতার মৃত্যুর কারণে মোকদ্দমাটি ওই দিন দাখিল করা যায়নি। 13/12/2012 তারিখে সরকারি ছুটি ছিল এবং 14/12/2012 তারিখে সংশ্লিষ্ট বিচারক ছুটিতে ছিলেন। এখন মোকদ্দমা দাখিলের জন্য দেওয়ানি কার্যবিধি 1958 5 ধারার সুবিধা পাওয়া যাবে কি? 70 দিন। আমরা জানি যে 5 ধারাতে আছে বিলম্ব মওকুফ। তো বিলম্ব মওকুফ যেহেতু মূল মামলার ক্ষেত্রে 5 ধারাটা কি হয়? 5 ধারাটা কিন্তু প্রযোজ্য নয়। অর্থাৎ মূল মামলা যদি আমরা করি সেটা কিন্তু তখন কিন্তু 5 ধারা প্রযোজ্য নয়। 5 ধারার 5টা ক্ষেত্র আছে। সেটা কি? যে আপিল আছে, লিভ টু আপিল, মানে আপিল, তারপরে লিভ টু আপিল, রিভিশন, রিভিউ আর অন্যান্য দরখাস্ত। যেহেতু এখানে মূল মোকদ্দমাটার বিষয়ে বলা নাই, সেহেতু আমরা কি করতে হবে? 5 ধারা অনুযায়ী কিন্তু আমরা এটা আবেদন করতে পারি না। কারণ বিচারক ছুটিতে থাকতে পারে, কিন্তু বিচারক ছুটিতে থাকলে তো বিচার মানে আদালতের কার্যক্রম তো বন্ধ থাকবে না। আদালতের কোনো কাগজ জমা দেওয়া, কোনো কাগজ তোলা, এগুলো তো কার্যক্রম পরিচিত থাকবে। তো সেই জন্যেই এই সত্ত্বে, মানে বিচারকের ছুটিতে ছিল, এই সত্ত্বে অনুযায়ী কোনোভাবে এই মামলা কি আর দায়ের করা যাবে না। বিচারকের ছুটির অজুহাত দিয়ে এই মামলা দায়ের করা যাবে না। আর এখন মামলাটা দায়ের করা যাবে যদি 14 ধারার বিষয়টা নিয়ে আসা হয়। এখন এটা নির্ভর করবে মামলাটা কি, সেই অনুযায়ী সেটা নির্ভর করবে। আমরা জানি যে 14 ধারায় কিন্তু মূল মোকদ্দমার ক্ষেত্রে কিন্তু মামলা দায়ের করা যায়। 14 ধারায় কিন্তু তামাদি আইনে 14 ধারায় কিন্তু ব্যবহার করা যায়। আর 5 ধারায় কিন্তু মূল মোকদ্দমার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। তো সেই জন্য আমাদের কী করতে হবে? আমাদের হচ্ছে 14 ধারা অনুযায়ী যদি 14 ধারা বিষয়টা যদি পর্যালোচনা করি, তাহলে 14 ধারা অনুযায়ী মামলাটা কিন্তু করা যাইতে পারে। তো এই ক্ষেত্রে বিচারক ছুটি থাক বা যাই থাক, বিচারক যেখানে থাকুক, কিন্তু যদি আদালত খোলা থাকে তাহলে অবশ্যই সেই দিনটাই হবে মামলার করার প্রথম দিন। যদি না করেন তাহলে মামলাটা কী হয়ে যাবে? তামাদি হয়ে যাবে। এটা এখন অংশ, মানে যে কোনো একটি প্রদত্ত দিন। এখানে বলা আছে যে 12 নম্বরের 12 কথা বলা আছে যে আইনজীবী হওয়ার জন্য একজন ব্যক্তির কোন শর্তাদি পূরণ করা আবশ্যক। আমরা জানি যে 27 ধারা আইনজীবী যোগ্যতা আছে, মানে 27 অনুচ্ছেদে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972-এর 27 ধারায় আছে যে 27 অনুচ্ছেদে আছে আইনজীবী হওয়ার যোগ্যতা। তাহলে আমরা এখানে নিয়ে আসবো যে আইনজীবী হওয়ার জন্য একজন ব্যক্তির কোন শর্তাদি পূরণ করা আবশ্যক। 21 বছর হওয়া লাগবে, তারপরে ল ডিগ্রি থাকতে হবে, মানে এইরকম এখানে যে 27 ধারা যে যোগ্যতা বিষয়গুলো বলা হয় সেই বিষয়গুলো আমরা দেখব। তারপর বলা আছে যে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রক্রিয়া বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির ভূমিকা আলোচনা করুন। তাই আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রক্রিয়ায় বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির ভূমিকা আলোচনা করুন। তাই আমরা জানি যে এনরোলমেন্ট কমিটি আছে, 11 মনে হয় খ ধারাতে, 11B এটা সংযুক্ত করা হয়েছে। এই এনরোলমেন্ট কমিটি হলো 5 জন সদস্য। তো 5 জন সদস্য বিশিষ্ট এনরোলমেন্ট কমিটি আছে। এই কমিটির কাজ হলো যে প্রথমে এমসিকিউ পরীক্ষা নেওয়া, তারপর সে রিটার্ন পরীক্ষা নেওয়া, তারপর ভাইভা নেওয়ার পর তারপরে কী কী যোগ্যতা যেগুলো চাইছে 27 ধারা অনুযায়ী এই বিষয়গুলো এখানে সম্পৃক্ত থাকবে। এবং 11B ধারা অনুযায়ী যে এই এনরোলমেন্ট কমিটি কী কী কার্যক্রম থাকবে সেই বিষয়গুলো আলোচনা করা আছে। আর 12 খতে আছে যা কে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি আবেদনপত্রে ইচ্ছাকৃত মিথ্যা তথ্য প্রদান করেন। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972-এর শাস্তি কী? তাই আমরা জানি যদি কেউ যদি জেনে শুনে যদি মিথ্যা তথ্য প্রদান করে তাহলে সে 5 বছরের জন্য কী হবে? 5 বছরের জন্য সে কী হবে? সে বরখাস্ত হবে। অর্থাৎ 5 বছর সে আইনজীবী হিসেবে পরীক্ষা দিতে পারবে না, 5 বছরের জন্য সে পারবে না। আর যদি সরকারি চাকরি করে তাহলে 2 বছরের জন্য। কারণ নৈতিক শৃঙ্খলা দায় যদি কোনো সরকারি চাকরি চলে যায় তাহলে 2 বছর সে আইনজীবী হওয়ার জন্য পরীক্ষা দিতে পারবে না। তো এই বিষয়গুলো মোটামুটি আমরা সবাই জানি। আর 13তে বলা আছে যে একজন আইনজীবী স্থানীয় থানার পুলিশ কর্মকর্তার সাথে এই মর্মে মৌখিক চুক্তি করেন যে থানায় যত আসামি গ্রেপ্তার হয়ে আসবে তাদেরকে তার MS চেম্বারে পাঠালে উক্ত আসামির নিকট থেকে ফি বাবদ আর অর্ধেক উক্ত পুলিশ কর্মকর্তাকে দেবেন। তাহলে এর উক্তরূপ আচরণে আপনার পেশার ক্ষতিগ্রস্ত হওয়ায় দি ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এডিকুইটি এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষ নিকট দায়েরের জন্য একটি মোসাবিদা প্রস্তুত করুন। তাহলে আমরা জানি যে দি ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এডিকুইটি এর 4টে অধ্যায় আছে। তো এটা 4টা অধ্যায়ের মধ্যে
যে আইনজীবীর প্রতি আইনজীবীর কর্তব্য, আইনজীবীর প্রতি আদালতের কর্তব্য, আইনজীবীর প্রতি মক্কেলের কর্তব্য, আইনজীবীর প্রতি জনগণের কর্তব্য। তো এই আইনজীবীর প্রতি জনগণের কথা তো 46 এখানে 46 অনুচ্ছেদ মানে 46 বিধি আছে। আইনজীবীর প্রতি আইনজীবীর কর্তব্য আছে 11টা, আইনজীবীর প্রতি আদালতের কর্তব্য আছে 9টা। তো এইরকম করে 46টা আছে। যাই হোক এখন স্পেসিফিকভাবে মনে নেই, তবে এটা হলো বিষয়। তাহলে এখানে আমরা দেখি যে আইনজীবীর প্রতি জনগণের যে কর্তব্য, এখানে স্পষ্ট করে বলা আছে যে একজন আইনজীবী কোনো ব্যবসার কাছে সম্পৃক্ত হতে পারবে না। তাই আমরা এই প্রশ্নটা দিয়ে আমরা এখানে অ্যান্সারটা দিতে পারবো। আর খতে বলা আছে, 13 খতে বলা আছে একজন আইনজীবী ফি নির্ধারণের ক্ষেত্রে কোনো বিষয় দিয়ে বিবেচনা নেবেন। দি ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুইটি বিধান অনুসারে সংক্ষেপে উত্তর দিন। মানে একজন আইনজীবী ফি নির্ধারণের ক্ষেত্রে কোন বিষয় দিয়ে বিবেচনায় নেবেন। তাই আমরা যে আইনজীবীর প্রতি মক্কেলের যে কর্তব্য, অর্থাৎ প্রথমে আছে আইনজীবীর প্রতি আইনজীবীর কর্তব্য, তারপরে আইনজীবীর প্রতি আদালতের কর্তব্য। তৃতীয় অধ্যায় আছে আইনজীবীর প্রতি মক্কেলের কর্তব্য, আর চতুর্থ অধ্যায় আছে আইনজীবীর প্রতি জনগণের কর্তব্য। তো যখন আমরা আইনজীবীর প্রতি মক্কেলের কর্তব্যটা বিষয়টা বলবো, তখন ঠিক এই বিষয়টা উল্লেখ আসবে যে ফি নির্ধারণের বিষয় কোন বিষয়টা বিবেচনায় নেবেন। তো ফি নির্ধারণের বিষয়ে অবশ্যই তার যেটা পারিশ্রমিক হওয়ার কথা তার বেশি অতিরিক্ত নেবে না। সেটা এই দি ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুইটি এটার মধ্যে তৃতীয় অধ্যায়ে বিষয়টা আলোচনা করা আছে যে একজন মক্কেলের প্রতি আইনজীবী করণীয় কী থাকবে সেই বিষয়গুলো এখানে আলোকপাত করা আছে। যাক, এটাগুলো 2022 সালে যে লিখিত পরীক্ষার প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলোর বিষয়। এবার 2021 সালে লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কীভাবে আসছে এবং সেই প্রশ্নগুলো কীরকম সেটা একটু দেখি। এখানে বলা আছে যে ক অংশ থেকে 2টি এবং খ এবং খ থেকে চ অংশ থেকে একটি করে মোট 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। ডান পাশে উল্লিখিত সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। হ্যাঁ, ক অংশ যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিন। এখানে একের কতে বলা আছে প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট। দেওয়ানি কার্যবিধি 1908 বিধানে অনুযায়ী আরজি প্রত্যাখ্যানের সুনির্দিষ্ট কারণসমূহ উল্লেখপূর্বক মন্তব্যটি ব্যাখ্যা করুন। তাই আমরা জানি যে আরজি প্রত্যাখ্যানের হলো 4টে কারণ আছে। আমরা জানি যে আরজির প্রধান আছে 9টা। এটা কোথায় আছে? এটা বলা আছে 27 এক বিধিতে। আর আরজি প্রত্যাখ্যানের হলো মানে আরজি নাকচ বিধান আছে 27 17 বিধিতে। তাহলে আরজি প্রত্যাখ্যান হলো 4টে কারণ, যে অপর্যাপ্ত কারণ নাই, বিধান নাই, তারপরে স্টান নাই, এগুলো হচ্ছে আরজি প্রত্যাখ্যানের মূল কারণ। তাহলে আমরা এখানে যদি 27 17 বিধির আলোচনা করি তাহলে আমরা এই অ্যান্সারটা চলে আসবো। তারপরে একের খতে বলা আছে ডি এবং সি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী তার প্রতিনিধির মাধ্যমে ঢাকায় ডি এর নিকট থেকে কিছু পণ্য চুক্তি করেন। হ্যাঁ, তো চুক্তি মোতাবেক ডি তা সরবরাহ করলে সি তার মূল্য পরিশোধ করেননি। ডি মূল্য আদায়ের জন্য ঢাকার উপযুক্ত আদালতে মামলা করেন। সি মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলি করতে চান। সি এর বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনার করণীয় কী? তাহলে আপনি একটা মামলা করছেন, মানে ঢাকা থেকে চট্টগ্রামে একটা ব্যবসা করেন। সহজ কথা বলি যে ঢাকা এবং চট্টগ্রামে আপনার ঢাকা থেকে চট্টগ্রামে কিছু মাল কেনার জন্য ব্যবসা লিপ্ত হচ্ছে। আপনি মূলত হচ্ছে ঢাকার বাসিন্দা, ধরেন আপনি চট্টগ্রামের বাসিন্দা। তো এখন যেহেতু ঢাকাতে আপনার হলো আপনি যার সাথে ব্যবসা করেন তার ব্যবসা ঢাকা, আপনার ব্যবসা চিড়িয়াখানা। তো চট্টগ্রামে যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে আপনি এখন মামলাটা স্থানান্তর করতে চান। আমরা জানি যে মামলা স্থানান্তর এটা আছে 22 ধারাতে, মানে দেওয়ানি কার্যবিধি 1918 বলা আছে 22 ধারাতে মামলা স্থানান্তর। মামলা 22 ধারা অনুযায়ী কী করতে পারবেন? আপনি মামলা স্থানান্তর করতে পারবেন। তো দেওয়ানি কার্যবিধি 1908 ধারা অনুযায়ী আপনি কী করতে পারবেন? মামলা স্থানান্তর করতে আবেদন করতে পারবেন। তাহলে আমরা যদি দেওয়ানি কার্যবিধি 1908 22 ধারা মনে রেখেছি মামলা স্থানান্তর, তাহলে আপনি ইজিলি এই বিষয়টা করতে পারবেন। এখন এই 22 ধারা আপনাকে অনুসরণ করতে হবে। তাহলে 22 ধারা যদি মনে করেন যে মামলা স্থানান্তরের ক্ষমতা, মানে বিশেষ করে 22, 23, 24 এই 3টে ধারার মধ্যে এই বিষয়টা বলা আছে। 22, 23, 24 মামলা স্থানান্তর ক্ষমতা মানে মামলা স্থানান্তর। তো এই যদি 22, 23, 24 ধারা যদি আপনি অনুসরণ করেন তাহলে এখানে স্পষ্ট করে বলা আছে যে আপনি কীভাবে বা কোন পদ্ধতিতে মামলা স্থানান্তর করতে পারবেন। তারপর 2 নম্বর কতে আছে জাজমেন্ট অন দ্য এডমিশন কি? আদালত কোন কোন ক্ষেত্রে উক্ত রায় প্রদান করেন সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে উত্তর দিন। জাজমেন্ট অ্যান্ড এডমিশন আমরা জানি যে প্রথম শুনানিতে মোকদ্দমা নিষ্পত্তি, এটা আছে হলো
15 আদেশে, দেওয়ানি কাজবিধি 15 আদেশে বলা আছে যে প্রথম শুনানিতে মোকদ্দমা নিষ্পত্তি। তো জাজমেন্ট অন এডমিশন অর্থাৎ রায় এবং স্বীকৃতি, মানে অর্থাৎ রায় এবং স্বীকৃতির যদি আমরা যদি 15 আদেশটা পড়ি, তাহলে জাজমেন্ট অন এডমিশন কি এটা সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা হবে এবং আমরা বলতে পারবো যে জাজমেন্ট অন এডমিশন কোথায় আছে। প্রথম মোকদ্দমা মানে প্রথম শুনানিতে মোকদ্দমা নিষ্পত্তি, এটা আছে 15 আদেশে। আর 14 আদেশ আছে বিচার্য বিষয়। আপনারা মনে রাখবেন যে প্রতিটা আদেশ মনে রাখার মূল পলিসি হচ্ছে যে আপনাকে ওই আদেশের শিরোনামটা মনে রাখতে হবে। যেমন একে পক্ষ, একে হচ্ছে পক্ষ, 4 হচ্ছে আর্জি, 5 হচ্ছে সমন, 6 হচ্ছে প্লেডিং, 7 আর্জি, 8 জবাব, 9 হাজিরে, 10 স্বীকৃতি, আর 11 হচ্ছে আবিষ্কার, মানে অর্থাৎ কোন কি হয়েছে না হয়েছে এটা আবিষ্কার করবে 11। 14 হচ্ছে বিচার্য বিষয়, 15 হচ্ছে প্রথম শুনানিতে মোকদ্দমা নিষ্পত্তি, 17 সাক্ষী। তো যদি আপনি যদি মানে প্রথম শিরোনামটা যদি মনে রাখতে পারেন, তাহলে আপনার ইজিলি মনে হবে যে আসলে এটা কত মানে কত আদেশে হবে। যেমন ধরেন যে আর্জির কারণ, আর্জির হলো উপাদান কয়টা, যেমন 7 আদেশে আছে আর্জি। তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে আর্জির উপাদান যেহেতু প্রথম স্টেপ, তাহলে প্রথম স্টেপে 9টা কারণ আছে। তাই বাদীর নাম থাকে, বিবাদীর নাম থাকে, বাদীর বাসস্থান, বিবাদীর বাসস্থান, তারপর মামলার কারণ, তারপরে যদি টাকা সম্পৃক্ত থাকে সে কয় টাকা এবং কত টাকা, তার মুখ কোর্ট ফি কত টাকা হবে, তাহলে এগুলো ইজিলি কিন্তু মনে হবে। যদি আপনি যদি মনেই করতে না পারেন যে আর্জি আদেশের মূল শিরোনামটা কী, তাহলে কিন্তু মনে রাখতে পারবেন না। তো জাজমেন্ট অন এডমিশন এটা আছে যে প্রথম শুনানিতে মামলা খারিজ। আর একটা আছে 20 হচ্ছে রায় ও ডিগ্রি, আর 21 আছে রায় ও ডিগ্রি জারি। হ্যাঁ, তাহলে 21 ধারা অনুযায়ী যদি কোনো মানে 20 আদেশ অনুযায়ী যদি রায় ও ডিগ্রি দেয়, সেটা 21 আদেশ অনুযায়ী রায় ও ডিগ্রি জারি করে। হ্যাঁ, তো 21 আদেশে মানে 100-র উপরে আছে বিধি, কোন বিধিতে কী আছে না আছে সবগুলো জানার দরকার নেই, খালি জানবেন যে ডিগ্রি জারির যে বিধিটা সেটা হচ্ছে 21 আদেশ। এই আর আরেকটা আছে 2-এর খতে বলা আছে যে 2023 সালের 40 আইনের দ্বারা মানে 2003 সালের 40 নং আইনের দ্বারা দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 17 মানে XVII রুল 1, তার মানে এক্স হচ্ছে 10, ভিতে হচ্ছে 15, আর ডবল আই হচ্ছে 17 রোমান সংখ্যা। 17 অর্থাৎ মুলতবির বিধি 1-এর মামলা মুলতবি সংক্রান্ত যে বিধান প্রবর্তন হয়েছে তা মামলা দ্রুত নিষ্পত্তিতে কীভাবে ভূমিকা রাখতে পারে বিস্তারিত উত্তর দিন। এখানে কিন্তু আপনার প্রশ্নটা কী দেওয়া আছে, উত্তরটা দেওয়া আছে। তাহলে মুলতবি অর্থাৎ 17 আদেশের 1 বিধিতে যে মুলতবি বিষয় বলা আছে, মানে মুলতবি যদি কোনো কারণ না থাকে, যদি অহেতুক যদি কেউ মুলতবি আবেদন করে, তাহলে কিন্তু সেটা কিন্তু আদালত গ্রহণ করবে না। তো সেই বিষয়টা কিন্তু বলা আছে, সেটা আছে 2003 সালের 40 নং আইনের ব্যাখ্যা অনুযায়ী, মানে অর্থাৎ 40 নং যে অর্থাৎ 2003 সালে যে 40 নং আইনটা যে সংশোধন করছে, সেটার মধ্যে কিন্তু বলা আছে যে মুলতবি যখন তখন চাওয়া যাবে না এবং কোনো অহেতুক মুলতবি চাওয়া যাবে না। তো সেটা বলা আছে 17 আদেশের 1 বিধিতে। তো এটাতে বলা আছে যে বিবাদের যে প্রবর্তন যেটা হয়েছে সেটাতে মামলা দ্রুত নিষ্পত্তিতে কীভাবে ভূমিকা রাখবে। তাহলে আপনি একটু জাস্ট আলোচনা করবেন, আপনি আলোচনা করলে মোটামুটি একটা নাম্বার হবে। এখানে 5 নাম্বার দেওয়া আছে। তারপর 3 নম্বর প্রশ্ন, 3-এর কতে বলা আছে চুক্তির সংশোধন ও রদকরণের ক্ষেত্রে সমূহ উদাহরণ আলোচনা করুন। তো চুক্তির সংশোধন ও রদকরণ আমি প্রথমে বলছি সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877-এর 31 ধারায় আছে দলিল সংশোধন, আর 35 ধারাতে আছে কোনো চুক্তি রদ বা বাতিল করার জন্য বিষয়গুলো বলা আছে। তাহলে এটা যদি আপনি যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর 31 ধারা এবং 35 ধারাটা আলোচনা করেন, তাহলে চুক্তি রদ আর সংশোধন বিষয়টা আপনার কাছে কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আর 3-এর খতে বলা আছে এক্স ওয়াইয়ের সাথে চুক্তি করেন, এক্স 12 মাস ওয়াইয়ের থিয়েটারে গান করবেন এবং ওয়াই উক্ত সময় অন্য কোথাও গান করবেন না। এক্স চুক্তিটি পালন করতে অনীহা প্রকাশ করেন, চুক্তিটি বলবযোগ্য কি, এটা এক বাক্যে বলবযোগ্য না, কারণ পার্সোনাল কোনো বিষয়ে বলবযোগ্য না। এটা বলা আছে কোথায়, এটা বলা আছে 21 আদেশের এ বিধিতে, অর্থাৎ পার্সোনাল অবলবৎযোগ্য চুক্তি যেটাকে বলা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের
সুনিষ্ঠ প্রতিকারের 177-এর 21-এর এতে বলা আছে অবলবৎযোগ্য চুক্তি, মানে যে চুক্তিগুলো বলবৎ করা যায় না। তো এই অবলবৎযোগ্য চুক্তির ক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে পার্সোনাল কোনো বিষয়ে যদি আসে সেটা কিন্তু বলবৎ করা যাবে না। তাহলে আপনি সহজে বলতে পারবেন যে পার্সোনাল যে বিষয়গুলো থাকবে সেটা 21-এর এই ধারা অনুযায়ী, 21-এর ধারা এখানে 8টা বিষয় আছে। এই 8টা বিষয়ের মধ্যে 3 নম্বরে বলা আছে মানে 21-এর এই 3 উপবিধি অনুযায়ী মানে ব্যক্তিগত কোনো চুক্তি বলবৎযোগ্য নয় বা ব্যক্তিগত কোনো চুক্তি বলবৎযোগ্য হবে না। তো এটা আপনার স্পষ্ট মানে তখন আপনি এই 21-এর 3 উপবিধিটা ব্যবহার করতে পারেন, 21-এর এর 3 উপবিধি। তারপর খ অংশে বলা আছে যে একটা প্রশ্ন উত্তর দিন, এটা 15 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে যে আমলযোগ্য অপরাধ নিরোধে পুলিশের ক্ষমতা বর্ণনা করুন। আমরা জানি যে 154 ধারায় ফৌজদারি কার্যবিধি 1898-এর 154 ধারায় আমলযোগ্য অপরাধের বিষয় বলা আছে। আমরা জানি যে পুলিশ 154 ধারায় আমলযোগ্য অপরাধ আমলে নেয়। তো 154 ধারায় অপরাধ আমল নিয়ে কিন্তু এখানে কিন্তু পুলিশের অগাধ ক্ষমতা দেওয়া আছে, মানে এখানে তদন্ত করার জন্য কাউকে গ্রেপ্তার করার জন্য কিন্তু কারো পারমিশন নিতে হবে না, কারণ এটা হলো পুলিশের এখানে দেওয়া আছে অগাধ ক্ষমতা। এটা আছে বলা আছে ফৌজদারি কার্যবিধি 1898-এর 154 ধারাতে। তাহলে 154 ধারা যদি এখানে আলোচনা করেন সুন্দর করি 154, 55, তাহলে এখানে স্পষ্ট করি এটা কী হবে, এই কোনটার অ্যান্সার হয়ে যাবে। 4-এর খতে বলা আছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সর্বোচ্চ কত ঘন্টা থানায় হেফাজতে আটকে রাখা যায়, এই সময় কি বৃদ্ধি করা যায়। তাহলে আমরা জানি যে যদি পুলিশ থানা হেফাজতে আটকে রাখে তাহলে এটা হলো 167 ধারা রিমান্ড, যেটাকে বলা হয় রিমান্ড মানে পুলিশ হেফাজতে, এটা হচ্ছে সর্বোচ্চ 15 দিন। এই সময় কি বৃদ্ধি করা যায়, তাহলে আমরা যদি 167 ধারাটা আলোচনা করি তাহলে আমরা এটা কী করতে পারবো, ফৌজদারি কার্যবিধি 1898-এর 167 ধারা আলোচনা করলে এটা মোটামুটি আপনি এই অ্যান্সারটা হয়ে যাবে। যে নির্ধারিত আটকের ক্ষেত্রে মানে নির্ধারিত সময় আটকের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধান আলোচনা করুন, তাহলে এটা 167 ধারা ফৌজদারি কার্যবিধি 167 ধারার মধ্যে রিমান্ড দেওয়া আছে। এখানে পুলিশের হেফাজতে 15 দিন সর্বোচ্চ নেওয়া যায়। একজন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। একটা ভালো বিষয় মনে হচ্ছে যে এটা কিন্তু রিমান্ড কিন্তু মূলত দিতে পারা হচ্ছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, আর সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট কিন্তু রিমান্ডটা দিতে পারে, কিন্তু তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কিন্তু রিমান্ড মঞ্জুর করতে পারে না। তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে 167 ধারায় একজন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 15 দিনের জন্য, অর্থাৎ প্রথম বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 15 দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিতে পারে। আর এই সময়টা বৃদ্ধি করা যাবে কি না সেটা 15 দিন পরে যদি আবার আবেদন করা হয় তো সেটা আদালত সেটা বিবেচনা করবে। তারপরে 5-এর কতে বলা আছে যে জামিন পাওয়ায় আসামির অধিকার। আমরা জানি যে জামিন পাওয়া আসামির অধিকারটা কত বলা 496 ধারাতে ফৌজদারি কার্যবিধি 1898-এর 496 ধারায় বলা আছে জামিন যোগ্য অপরাধ, যদি জামিনযোগ্য কোনো অপরাধ থাকে সেটা অবশ্যই আসামি জামিন পাবে এবং সেটা তার অধিকার, এটা বলা আছে 496 ধারায়। তারপর বলা আছে এটি তার প্রতি আনুকূল্য নয়, মানে তার প্রতি আনুকূল্য মানে তার প্রতি যে আনুকূল্য মানে দয়া যে দেখাচ্ছি এটা কিন্তু আদালত কিন্তু দয়া দেখার কোনো অবকাশ নাই, কারণ 496 ধারায় বলা আছে যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। তাহলে 1898-এর 496 ধারায় স্পষ্ট করে বলা আছে যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামি জামিন, তাহলে এখানে আনুকূল্য বা সহমর্মিতা দেখার কোনো অবকাশ নাই। আর একটা জামিনযোগ্য জামিন অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে এই ধরনের প্রয়োগযোগ্যতা আলোচনাপূর্বক সংশ্লিষ্ট বিধান আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। তাহলে আমরা জানি যে 496 আছে জামিনযোগ্য অপরাধ, আর হচ্ছে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, আর 497 বলা আছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। তার সাথে আরও একটা বিষয় যোগ করি 498 এন্টিসিপিটরি বেল বা আগাম জামিন। এই আগাম জামিন সম্পর্কে বলা আছে 498 ধারাতে। তো 496 বলা আছে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, 498 বলা আছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। তাহলে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন এটা হচ্ছে আসামির এটা অধিকার, তার প্রতি এটা সমর্মিতা বা কোনো দয়া দাক্ষিণ্য না। আর জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন এটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। যেমন ধরেন যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কি আসামি জামিন পাবে না, অবশ্যই পাবে,
497 ধারায় আসামি অবশ্যই জামিন পাবে। সেগুলো কি? প্রথম শর্ত হচ্ছে তাকে মহিলা হতে হবে। যদি মহিলা হয় তাহলে সে জামিন পাইতে পারে। 2, তাকে অসুস্থ হতে হবে। 3 নাম্বার, তাকে নাবালক হতে হবে, শিশু, অর্থাৎ তার যার বয়স 16 বছরের নিচে সে লোকটা জামিন পেতে পারে। তাহলে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামি জামিন পেতে পারে, এটা কত ধারা অনুযায়ী, মানে তারা কি ধরনের ব্যক্তি? তো প্রথম হচ্ছে মহিলা হতে হবে, দ্বিতীয় হচ্ছে অসুস্থ হতে হবে, অসুস্থ বা পীড়িত, আর তৃতীয় হচ্ছে যার বয়স 16 বছরের নিচে। তো এই ধরনের ব্যক্তি কী হবে? জামিন পাওয়ার যোগ্য। কত ধারা অনুযায়ী? জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন 497 ধারা অনুযায়ী। তো এটা এইভাবে আলোচনা করতে হবে। তো জায়গাটা গেল। এবার হচ্ছে 5-এর খতে বলা আছে, টি সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিসে একটি জাল নামপত্তনের কপি জমা দিয়ে একটি জমি রেজিস্ট্রিকালে সাব রেজিস্ট্রার নামপত্তন সংক্রান্ত কাগজটি জাল মর্মে বুঝতে পারেন। তো সাব রেজিস্ট্রার এই ঘটনার প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি 195C অনুসারে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি দেওয়ানি দণ্ডবিধি 1860-এর 471 ধারা নালিশি দরখাস্ত দাখিল করতে আদালত টি এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু আদেশ দেন। আপনি টি এর নিযুক্ত আইনজীবী হিসেবে পূর্বোক্ত ঘটনায় উল্লিখিত তথ্য বিশ্লেষণ করে কমপক্ষে 4টি আইনানুগ যুক্তি সহ টি এর জামিনের জন্য একটি দরখাস্ত প্রস্তুত করুন। মানে আপনি হলো একজন টি নামে একজন ব্যক্তি, তাই আপনি একটা জাল দলিল করছেন। জাল দলিল করার পর মানে আপনি ফৌজদারি কার্যবিধি 195C ধারা অনুযায়ী একটা জাল দলিল করছেন। এই জাল দলিল করার পরে এখন ওই ম্যাজিস্ট্রেট ওটা বুঝতে পেরে আপনাকে দণ্ডবিধি 1860-এর 471 ধারা নালিশি দরখাস্ত দাখিল করলে 471 ধারায় আপনাকে ম্যাজিস্ট্রেট করছে গ্রেপ্তার পরোয়ানা ইস্যুর আদেশ দেন। তাহলে আপনি যে নির্দোষ, তো এইটা বিশ্লেষণ করে 4টে কমপক্ষে আপনাকে কী করতে হবে? আইনানুগ যুক্তি সহ টি এর জামিনের জন্য একটি দরখাস্ত প্রস্তুত করতে হবে। তাহলে আমরা জানি যে 463 ধারায় আছে হলো জালিয়াতি। 463 ধারা আছে জালিয়াতি, এবং 465 এবং 466 ধারা মানে সরকারি লোক কর্তৃক জালিয়াতি যে বিষয়টা বলা আছে। তাই 463 ধারা অনুযায়ী জালিয়াতি যে বিষয়টা বলা আছে সেই অনুযায়ী আপনাকে কী করতে হবে? জামিনের আবেদন করতে হবে, যে আপনার অজান্তে এই ঘটনাটা ঘটছে, এটা আপনি জানেন না। সেই অনুযায়ী 4টে যুক্তি দাঁড় করাতে হবে, যে যুক্তিগুলোর কারণে আদালত সন্তুষ্ট আপনাকে জামিন দেবে। তাহলে 463 ধারা আপনাকে প্রয়োগ করতে হবে। পাশাপাশি আপনারা আরেকটা বিষয় বলে রাখি যে 211 ধারা মানে মিথ্যা সাক্ষ্য, যে মিথ্যা সাক্ষ্য যে বিষয়টা আছে 211 ধারা, এই মিথ্যা সাক্ষ্য 213, 14, 15 এই ধারাগুলির মধ্যে আছে বলা আছে যদি কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয় সে কতটুকু শাস্তি পাবে এবং কতটুকু তাকে জামিন দেওয়া যাবে কিনা সেই বিষয়গুলো বলা আছে। আর একটা স্পষ্ট করে বলা আছে যে 415 ধারা আছে প্রতারণা। তো এই প্রতারণায় যদি কোনো বিষয় যদি সম্পৃক্ত থাকে তাহলে সেটা অবশ্যই প্রতারণা মামলা যদি 3 বছর সর্বোচ্চ জেল হবে। এই প্রতারণার শাস্তি কী হতে আদালত জামিন দিতে পারে। 463 ধারা 415 ধারা এই বিষয়গুলো আলোচনা করলে আপনি মোটামুটি এই ঘটনার অ্যান্সার হয়ে যাবে। আর খ বিভাগে যে গ অংশ যেটা আছে সেটা হচ্ছে যে কখন একটি মানে দণ্ডবিধির বিষয়ে বলা আছে কখন একটি সমাবেশ বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। তো আমরা জানি যে বেআইনি উদ্দেশ্য সাধনকল্পে যখন 141 ধারা অনুযায়ী দণ্ডবিধি 141 ধারা অনুযায়ী যদি কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যদি সমাবেত হয় 5 জনের অধিক ব্যক্তি, তাহলে সেটাকে কী বলবো? বেআইনি সমাবেশ। সেটা বলা আছে কোথায়? সেটা বলা আছে দণ্ডবিধি 141 ধারা। তো বেআইনি সমাবেশ ও দাঙ্গার মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করুন। তো দাঙ্গা বলা আছে কোথায়? 141-এ বলা আছে বেআইনি সমাবেশ, আর 146-এ বলা আছে দাঙ্গা, আর 149-এ বলা আছে সাধারণ অভিপ্রায়। তাহলে আপনি 146 এবং 146 ধারা এবং 141 ধারা আলোচনা করবেন। তাহলে এখানে পার্থক্যটা চলে আসবে যে দাঙ্গাতে কী থাকা লাগবে, মানে দাঙ্গাতে উগ্রতা থাকবে, তারপর মারাত্মক অস্ত্র থাকবে, সম্পৃক্ত থাকবে। তারপরে বেআইনি সমাবেশে আপনি অবৈধভাবে অসৎ উদ্দেশ্যের জন্য আপনি 5 জন অধিক ব্যক্তি সমাবেত হয়েছেন,
এই বেআইনি সমাবেশ। আর দাঙ্গা হচ্ছে যে মারাত্মক অস্ত্র সহ আপনি কোনো 5,000-এর অধিক ব্যক্তি কোনো জায়গায় অংশগ্রহণ করছেন, সেটা দাঙ্গা হবে। তো এই বিষয়গুলো আলোচনা করতে হবে। আর 6-এর খতে বলা আছে যে একজন চোর পুলিশ হেফাজত থেকে পলায়ন করে। তো পুলিশ কর্মকর্তা ওয়াই এক্সকে থামানোর জন্য তার প্রতি গুলি ছুড়ে যা এক্সের গায়ে লাগে এবং এক্স জেড মারা যায়। এটা সুন্দর একটা প্রশ্ন। এক্স একজন চোর পুলিশ হেফাজত থেকে পলায়ন করে। তো পুলিশ কর্মকর্তা ওয়াই এক্সকে থামানোর জন্য তার প্রতি গুলি ছড়ে যা জেডের গায়ে লাগে এবং জেড মারা যায়। তো পুলিশ কর্মকর্তা ওয়াই কোনো অপরাধ করেছেন কি? আপনার সমর্থনে যুক্তি দিন। এখানে বিষয় হলো যে যদি কোনো অভিযুক্ত ব্যক্তি যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করে, তাহলে সে যদি পলায়ন করে তাকে গুলি করার নির্দেশ আছে। ধারাটা এই মুহূর্তে মনে নেই, তবে নির্দেশ আছে। এটা হচ্ছে মানে ফৌজদারি কার্যবিধির 52 ধারা অনুযায়ী, 52 অথবা 55 ধারা অনুযায়ী, কারণ ওখানে বলা আছে যে মানে আটক করার বা গ্রেপ্তার করার প্রক্রিয়া। তো এইখানে বলা আছে যে কাকে কিভাবে গ্রেপ্তার করতে হবে। এটা আমরা যদি 57 ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধি 57 ধারা অনুযায়ী এটা বিষয় বলা আছে যে মানুষকে আটক করা বা গ্রেপ্তার করার পলিসি, মানে কিভাবে আলোক করবে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। তো অ্যারেস্ট অ্যান্ড রিলিজ, হ্যাঁ। তারপর আপনি দেখবেন যে দেওয়ানি কার্যবিধি 58 ধারাতে বলা আছে রিলিজ অ্যান্ড ডিটেনশন। তে ফৌজদারি কার্যবিধির 52 ধারাতে বলা আছে, 57 ধারাতে বলা আছে, 52 ধারাতে যদি সব বলা আছে যে কীভাবে আটক করতে হবে এই বিষয়ে বলা আছে। যদি এখানে স্পষ্ট করে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যদি কেউ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি যদি পলায়ন করে, তাকে গুলি করার পারমিশন আছে। যেহেতু এখানে চোর মানে 3 বছরের, সে তার যদি চোর যদি প্রমাণিত হয় তাহলে 3 বছর তার সাজা হবে। 3 বছর লোক পলায়ন করলে তাকে গুলি করবে, এটা কিন্তু বিধান নাই। তো সেই অনুযায়ী কিন্তু এখানে পুলিশ কিন্তু কি দোষী সাব্যস্ত হবে। আর একটা বিষয় আছে, এখানে তার দায়িত্ব চলাকালীন অবস্থা মানে কর্মরত অবস্থায় মানে সাধারণ ব্যতিক্রম মধ্যেও পড়তে পারে। যেমন ধরুন যে যদি 30 ধারা অনুযায়ী মানে 30 ধারা অনুযায়ী যদি মানে 80 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি যদি দায়িত্ব পালনকালে যদি কোনো অপরাধ করে, যেমন যে কুটার, হ্যাঁ, দায়িত্ব পালনকালে যদি কোনো অপরাধ করে, সে অপরাধ বলে গণ্য হবে না। এটা আসলে 81 ধারা অনুযায়ী মানে অর্থাৎ 30 ধারা অনুযায়ী মনোযোগ 30 ধারা অনুযায়ী এটা আছে যে কোনো ব্যক্তি যদি দায়িত্ব পালন করে যদি কোনো অপরাধ করে, অর্থাৎ দণ্ডবিধির 1860-এর সাধারণ ব্যতিক্রমের মধ্যে যে 23 ধারার মধ্যে বলা আছে যদি দায়িত্ব চলাকালে যদি কোনো ব্যক্তি যদি অপরাধ করে, সে অপরাধ বলে গণ্য হবে না। তাহলে এখানে যেহেতু পুলিশ এখানে দুটো কিন্তু ইস্যু আসছে। একটা হচ্ছে যে সে চুরি করা চোরকে গুলি করতে পারে না, এটা একটা অপরাধ। আর একটা বিষয় হলো যে দায়িত্ব চলাকালীন যদি কোনো ঘটনা যদি অপরাধ করে, সে অপরাধ হিসেবে গণ্য হবে না, এটা একটা অপরাধ। 30 ধারা মানে এটা একটা তার বাঁচার একটা কৌশল, হ্যাঁ। এখানে দুটো ধারা চলে আসবে। তারপর যাই হোক, এটার বিস্তারিত আলোচনা করে পরে আমি আপনাদেরকে আবার বলবো এই বিষয়ে এটা কী হবে। এটাকে হাইকন দিয়ে রাখলাম। তারপর 7-এর ক, কোনো ব্যক্তির শরীর ও সম্পত্তির সম্পৃক্ত আত্মরক্ষার অধিকারের পরিধি কতটুকু বিস্তৃত। আমি প্রথমে বলছি যে এটা দেখেন কোনটা চলে এসেছে 7-এর ক, কোনো ব্যক্তির শরীর ও সম্পত্তির সম্পৃক্ত আত্মরক্ষার অধিকার পরিধি কতটুকু বিস্তারিত আলোচনা করবো। আমরা জানি যে 100 ধারাতে বলা আছে যে 6টা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে, আর সম্পত্তির ক্ষেত্রে 103 ধারা 4টে ক্ষেত্রে সম্পত্তির অধিকার প্রয়োগ করা যাবে, সম্পত্তি রক্ষা করার অধিকার প্রয়োগ করা যাবে। আর দেহের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে হচ্ছে 6টা ক্ষেত্রে। এটা হচ্ছে সেকশন 100 পেনাল কোড, আর হচ্ছে পেনাল কোড 103। তো এটা 100 এবং 103 ধারা আলোচনা করতে হবে।
আর 7-এর ক্ষতে হচ্ছে যে ওয়াই এক্সকে ধারালো চাপা দিতে আক্রমণ করে। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি একটি গুলি ছড়ে, যা ওয়াইয়ের গায়ে লাগে। পরবর্তী এক্স আরও একটি গুলি ছড়ে এবং ওয়াই মারা যান। এই ঘটনায় এক্স আত্মরক্ষার অধিকার সমাধান সুবিধা পাবে কি? মানে 103 ধারাতে 102 ধারাতে বলা আছে যে ঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু। মানে আপনাকে কলম দিয়ে আঘাত করতেছে আর আপনি গুলি করতেছেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ ঘাত যতটুকু প্রতিঘাত ততটুকুই হবে, এটা বলা আছে কত? 102 ধারাতে সীমা। এখন আপনাকে আঘাত করছে কলম দিয়ে, আপনি আঘাত করছেন রিভলভার দিয়ে, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এটা কিন্তু তখন কী হবে? অপরাধজনক নরহত্যার দায়ে আপনি অভিযুক্ত হবেন। তাহলে ঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু। আর আপনাকে তাহলে মনে রাখতে হবে যে 102 ধারার সীমানা বলা আছে, সীমা সম্পর্কে বলা আছে। দণ্ডবিধির 102 ধারাতে বলা আছে সীমা, অর্থাৎ আপনার যতটুকু আঘাত হবে তার অতিরিক্ত আপনি আঘাত করতে পারবেন না। সেই জন্য আপনি 299 ধারা অনুযায়ী অপরাধজনক নরহত্যার দায়ে দণ্ডিত হবেন। এবং সেটা কী হবে? 302 ধারা অনুযায়ী অপরাধজনক নরহত্যা মাথা, অর্থাৎ 299 ধারা অনুযায়ী তাহলে আপনি অপরাধজনক নরহত্যা, দণ্ডবিধি 299 ধারা অনুযায়ী আপনি অপরাধজনক নরহত্যার দায়ে অভিযুক্ত হবেন। এবং যে অপরাধজনক নরহত্যার যে শাস্তি, সেই শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আর ঘ অংশ যেটা বলা আছে যে সাক্ষ্য প্রদানের জন্য যোগ্য ব্যক্তিকে, সাক্ষ্য প্রদানের জন্য যোগ্য ব্যক্তিকে আমরা বলছি যে 137 ধারা বলা আছে যে কারা সাক্ষ্য দিতে পারবে না, কারা সাক্ষ্য দিতে পারবে না। এটা বলা আছে সাক্ষ্য আইনের 137 ধারাতে। 137 ধারা আলোচনা করলে এটা মোটামুটি শেষ। আর একটি মামলা প্রমাণের জন্য ন্যূনতম কতজন সাক্ষী আবশ্যক, মানে কতজন সাক্ষী লাগবে এটা বলা আছে। এটাও বলা আছে যে 137 ধারা 137 না 135, সরি এটা ভুলে গেছে, 135 ধারাতে 133 না 35। আর যাই হোক 133 থেকে 137-38-এর মধ্যে বলা আছে। কারণ জেরা সম্পর্কে বলা আছে 138, 137 বলা আছে, 137 ধারাতে বলা আছে যে জবানবন্দি জেরা কোনো জবানবন্দি। 136-এ যদি সময় 135 হবে, যদি সময় সাক্ষী সঙ্গে কটা হবে, মানে সাক্ষীর যোগ্যতা কী বা কীরকম সাক্ষী হবে। আর পাশাপাশি যে সাক্ষীর বিষয়টা এখানে বলা আছে, সেখানে কিন্তু ডাম্প উইটনেস মানে বোবা সাক্ষী বলা আছে 119 ধারাতে। সেই বিষয়টা মাথায় রাখবেন যে এটা হলো 119 ধারা একটা বিষয় থাকতে পারে। আর 8-এর খতে বলা আছে দেওয়ানি মামলার ডিগ্রি পেতে হলে বাদীকে অবশ্যই তার নিজের মামলা প্রমাণ করতে হবে। এটা যদি প্রমাণ করতে হবে 101 ধারা, দেওয়ানি মামলা যেহেতু 102 ধারা আর 103 ধারা, হ্যাঁ, মানে 101 ধারাতে বলা আছে যে যাই যেটা প্রমাণ করতে চায় তাকে অবশ্যই সেটা প্রমাণ করতে হবে। সেটা হলো সাক্ষ্য আইনের 101 ধারা অনুযায়ী। তো বাদী বিবাদী দুর্বলতার উপর নির্ভর করতে পারে না। মানে আপনি কোনো কিছু দাবি করছেন, সেটা যদি মনে করেন যে না বিবাদী এখন এই বিষয়ে কিছু বলতে পারতেছে না, সেই জন্য আপনার মনে করার অবকাশ নাই যে এই মামলাটা আমি জিতবো। তার মানে আপনি যেটা দাবি করছেন সেটা অবশ্যই আপনাকে প্রমাণ